নমস্কার। নমস্কার। আমাদের চ্যানেল কথা মেন্টাল হেলথে আপনাদের স্বাগত। আগামী 24শে মে স্কিজোফ্রেনিয়া অ্যাওয়ারনেস ডে। তো স্কিজোফ্রেনিয়া কি, এই সম্বন্ধে অনেকের মনেই অনেক প্রশ্ন থাকে, অনেক ধারণা থাকে। পপুলার সিনেমা, গল্প, এগুলোতে অনেক সময় এগুলোকে অনেক নেগেটিভভাবে, খারাপভাবে দেখানো হয়। আমরা ভয় পাই অনেক সময় যে স্কিজোফ্রেনিয়া মানুষ হয়তো খুব ভয়ঙ্কর কিছু একটা। তো সেসব ভুল ভ্রান্তি কাটানোর জন্যই আজকের আমাদের এই ভিডিও। আমার সাথে রয়েছেন ডক্টর গার্গী, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ডিএম ফ্রম নিমহ্যান্স, আর আমি ডক্টর নির্মাল্য, কনসালটেন্ট চাইল্ড সাইকিয়াট্রিস্ট। তো আমি ডক্টর গার্গীকে প্রথমেই জিজ্ঞেস করব যে স্কিজোফ্রেনিয়া অসুখটা সম্বন্ধে একটু বলুন, এটা কি? স্কিজোফ্রেনিয়া অসুখটা একটা মানসিক অসুখ তো বটেই, এবং এটা সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে পড়ে। তার মানে ব্যাপারটা বেশ সিরিয়াস একটা মানসিক অসুখের মধ্যে আমরা এটাকে ফেলি। তো বেশ কিছু এর লক্ষণ সমূহ আছে যেগুলো দিয়ে আমরা এটাকে আইডেন্টিফাই করি। এবং কেন সিরিয়াস বলা হচ্ছে, কারণ স্কিজোফ্রেনিয়া যাদের আছে হয়তো অনেক ক্ষেত্রেই তারা খুব স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না, এবং অনেক ক্ষেত্রে প্রবলেমটা লাইফ লং বা তার ট্রিটমেন্ট লাইফ লং চলে। সেজন্যই আমরা এটাকে সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার বলি। আচ্ছা, তো এটা মোটামুটি সমাজে কি খুব কমন? হ্যাঁ, সমাজে এটি ভালোই কমন। প্রায় 100-র মধ্যে একজনের তো এটা আছেই। আচ্ছা, কোন বয়সে এটা হয় সাধারণত? বয়স আমরা দুটো রেঞ্জে দেখতে পাই। সাধারণত সেকেন্ড ডেকেড, মানে 10 থেকে 20 বছর বয়সে এটা আসতে পারে। আবার একটা পিক হয় ফোর্থ ডেকেড, মানে ওই 30 থেকে 40 বছর বয়সের মধ্যে এটা আসতে পারে। তবে এটা কমন গ্রুপ হলেও এছাড়াও কিন্তু আরো ইয়াং এজ বা আরো বয়সকালেও এগুলো আসতে পারে। আচ্ছা, কাদের ক্ষেত্রে এটা বেশি হতে পারে, কি করে আগে থেকে আমি বুঝতে পারবো যে এই অসুখটা হতে পারে? এখানে কিছু প্রেডিক্টরস আছে। প্রথম কথা, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, বাবার ফ্যামিলি, মায়ের ফ্যামিলি, এখানে যদি কারোর থাকে, তারপরে মনে করুন তার হয়তো ছোটবেলা থেকে তার বড় হওয়া, সেখানেও কিছু ফ্যাক্টরস থাকতে পারে। সে কিরকম এনভায়রনমেন্টে বড় হয়েছে, সেখানে তার চারপাশে মানুষের আচার আচরণ কিরকম ছিল, এই ব্যাপারগুলো আসতে পারে। এছাড়াও কিছু টিপিক্যাল পার্সোনালিটি আছে। হ্যাঁ, ক্লাস্টার এ বলি, তো স্কিজয়েড বা স্কিজোটাইপাল, প্যারানয়েড, এরকম কিছু পার্সোনালিটি ব্যাপার আছে। সন্দেহজনক কিছু ব্যাপার থাকে। তারা হয় কি, কিছু মানুষ আছে সব ব্যাপারে সন্দেহ করে, বা কিছু মানুষ আছে এমনি একা একা নিজের জগতে থাকে। তো এই টাইপের মানুষদের কিন্তু একটু বেশি চান্স থাকে এই অসুখটি হওয়ার। আচ্ছা, স্কিজোফ্রেনিয়ার লক্ষণগুলি কি? আচ্ছা, হ্যাঁ, স্কিজোফ্রেনিয়ার লক্ষণগুলি মোটামুটি ভাবে আমরা 3 ভাবে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে পজিটিভ সিমটমস, 2 নম্বর নেগেটিভ সিমটমস, এবং 3 নম্বর কগনিটিভ সিমটমস। তো প্রথমে বলি পজিটিভ সিমটমস মানে কি। পজিটিভ মানে হচ্ছে কি, যেখানে কোনো কিছু এক্সট্রা আসছে তার আচার ব্যবহারে, সেখানে হ্যালুসিনেশন থাকতে পারে। হ্যালুসিনেশন মানে কি, যেটা বাস্তবে কোনো অস্তিত্ব নেই, তবু হয়তো মানুষটা কিছু চোখে দেখতে পাচ্ছে, কিছু আওয়াজ শুনতে পাচ্ছে, বা কোনো গন্ধ পাচ্ছে। হ্যাঁ, এটাকে হ্যালুসিনেশন বলি। হতে পারে মানুষটির কোনো ডিলিউশন হয়েছে। ডিলিউশন মানেও যেটা বাস্তবে সত্যি নয়, কিন্তু তাও মানুষটা একটা পার্টিকুলার কোনো বিশ্বাস নিয়ে চলছে। যেমন তার হয়তো বারবারই মনে হতে পারে যে ওই লোকটা আমাকে ক্ষতি করতে চাইছে। এবং সেই লোকটা ক্ষতি কি করে করছে সেটার মধ্যেও নানা রকম ব্যাপার থাকে তার ভাবনা চিন্তায়। সে হয়তো বলে দিল সে জাদু করছে, কি এমন কিছু বলছে যেটা হয়তো বাস্তবিকভাবে সম্ভব নয়। বা বলে দিল আমাকে তার কন্টিনিউয়াসলি খেয়াল রাখা হচ্ছে, আমার মাথার মধ্যে চিপ ভরে দেওয়া হয়েছে। এরকম অদ্ভুত অদ্ভুত কথা বলতে পারে। ফলো করা বলতে পারে, কেউ কোথাও নেই, সে হয়তো দিল্লিতে বসে বলছে না ব্যাঙ্গালোর থেকে আমাকে ওখান থেকে দেখা হচ্ছে, এরকম নানা রকম বলতে পারে। এবং এটা ছাড়াও কিছু ডিসঅর্গানাইজেশন বা অসংলগ্নতা দেখা যেতে পারে তার আচার ব্যবহার, তার কথাবার্তার মধ্যে। অকারণে বা খুব মিনিমাল কারণে প্রচন্ড উত্তেজিত হয়ে যেতে পারে, লোকজনকে মারধর করতে পারে। তো এইগুলো হচ্ছে পজিটিভ সিমটমস।
নেগেটিভ সিমটমস মধ্যে কি কি? নেগেটিভ মানে নর্মাল আমাদের যে আচার ব্যবহার সেইখান থেকে কিছু যেন ঘাটতি বা ডেফিসিয়েন্সি থাকে। যেমন আগেকার মতো সে হয়তো প্রাণচঞ্চল নেই, লোকেদের সাথে মেলামেশা করছে না, আগে যে কাজগুলো বেশ ভালো লাগতো আর এনজয় করছে না, হ্যাঁ, চুপচাপ বসে আছে, কাজকর্ম করছে না, বা আমাদের যে নর্মাল অনুভূতিগুলো, খুশি হই, দুঃখ পাই, সেইগুলো কিরকম যেন একটা লেভেল কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে সেখানে খুব বেশি অনুভূতিগুলো প্রকাশ পাচ্ছে না, সেটা বেশি হোক কম। আর 3 নম্বর আসছে লাস্ট কগনিটিভ সিমটমস, মানে এগুলোর সাথে কিছু আমাদের মস্তিষ্কের যে কাজগুলো সেখানেও কিছু সমস্যা দেখা যেতে পারে। যেরকম কিছু মনে রাখার ব্যাপার স্যাপার, মেমোরি, এতে গোলমাল হতে পারে, জিনিসপত্র চট করে বোঝার বা উপস্থিত বুদ্ধি নিয়ে একটা কাজ করে ফেলবো টুক করে, সেইগুলো গোলমাল হতে পারে। তো ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো, মোটামুটি এগুলো দিয়ে আমরা সিমটমগুলো করি। আচ্ছা, স্কিজোফ্রেনিয়ায় সুইসাইড কি কমন? হ্যাঁ, স্কিজোফ্রেনিয়ায় সুইসাইড হতে পারে, এবং সেটার কারণও মানে দুরকম হতে পারে। একটা হতে পারে হয়তো কোনো হ্যালুসিনেশন হচ্ছে, যে কন্টিনিউয়াস বলা হচ্ছে এই লোকটা বাজে, এই লোকটার বেঁচে থাকার কোনো রাইট নেই, হ্যাঁ, শেষ করে দিতে হবে, এরকম হতে পারে। এবার সে হয়তো মানে সহ্য করতে পারছে না এত হ্যালুসিনেশন চারপাশে, সেটা থেকে সে সুইসাইড করে ফেলে। বা অনেক ক্ষেত্রে হয়তো তাকে সে কানে আদেশ শুনতে পাচ্ছে, এই তুই ছাদ থেকে লাফা, তুই এটা কর সেটা কর, সেটাও হয়তো সে তখন সেই কথার বশবর্তী হয়ে এটা করে ফেললো। এগুলো হতে পারে। আর কোনো কারণে সুইসাইড হতে পারে? আপনি বলেন দুরকম কারণ, তো একটা তো বললেন হ্যালুসিনেশন, আর অবসাদের কারণেও অবসাদের কারণেও হতে পারে। মানে অসুখটা হয়েছে কন্টিনিউয়াস একটা, এটা একটা ভয়, মানে ওই মানুষটার জীবনে এতটাই চেঞ্জ আনতে পারে যে মানুষটা আস্তে আস্তে অবসাদগ্রস্ত হয়ে যেতে পারে, যে আমি এই লেভেলে কাজ করতাম, এই লেভেলে পড়াশোনা করতাম, বা এটা আমার ফ্যামিলি বা এরকম আমার লাইফ ছিল, সেটা আস্তে আস্তে যেন ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছুতে ফিরতে পারছি না। হ্যাঁ, তো মানসিক প্রচন্ড কষ্টে থাকে। তাহলে আমাদের কি করা উচিত? এটা কিভাবে ট্রিটমেন্ট করা উচিত? যদি সন্দেহ হয় যে এরকম যে সিমটম গুলো বললাম এগুলোর মধ্যে যদি কিছু আপনার মনে হয়, ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নিন। তবে শুধু সিমটম, এই কটা সিমটম মানে বা এর মধ্যে একটা আছে মানে স্কিজোফ্রেনিয়া, সেটা একদমই না। সেটার ভেতরে আমাদের অনেক কিছু দেখতে হয়, কিন্তু ডাক্তারের কাছে যাওয়াটা খুব প্রয়োজন। তিনি ডায়াগনোসিস করবেন, এবং যদি স্কিজোফ্রেনিয়া ডায়াগনোসিস হয় তার কিন্তু আজকের দিনে অনেক ভালো ভালো ট্রিটমেন্ট আছে। কি কি ট্রিটমেন্ট, মানে শুধু কি ওষুধ না আরো কিছু? না, ওষুধ তো আছেই, ওষুধটাই মেন ইম্পর্টেন্স আমরা দিই আমাদের দেশে। এটা ছাড়াও সাইকোথেরাপি বা কাউন্সেলিং এর কিছু মেথড আছে। কিছু রেজিস্ট্যান্ট কেস আছে যেখানে আমরা অনেক ক্ষেত্রে হয়তো ইসিটি বা ইলেকট্রোকনভালসিভ থেরাপি ইউজ করতে পারি। এবং এটার সাথে যখন দেখা যাচ্ছে একটা মানুষই ফুললি ফাংশনাল নেই, আগের মতো নেই, তাকেও কিন্তু আবার আমাদের এই সমাজে ফিরিয়ে আনার জন্যে ভোকেশনাল রিহ্যাবিলিটেশন, কাজকর্ম শেখানো, এগুলো করতে পারি। এটা ছাড়াও তার হ্যালুসিনেশনের জন্য আমরা কগনিটিভ থেরাপি, সেটাকে কি করে মানে হ্যান্ডেল করবে শেখাতে পারি। গ্রুপ সাইকোথেরাপি হতে পারে, মানে একই রকম অসুখ যদি একটা গ্রুপের আমরা পাই, সেখানে আমরা কিছু কাজকর্ম শেখালাম। ফ্যামিলি কাউন্সেলিং হতে পারে, তার বাড়ির লোকজন তার সাথে কিভাবে আচার আচরণ করবে, এই ব্যাপারগুলো আছে। অতএব ওষুধ, ইসিটি, সাইকোথেরাপি এবং সোশ্যাল থেরাপি মানে রিহ্যাবিলিটেশন, এগুলো মিলেই কিন্তু এই চিকিৎসা আমরা করি। এই অসুখে কি কোনো টেস্ট করা উচিত? ব্লাড টেস্ট বা এমআরআই কিছু করা উচিত? হ্যাঁ, নিশ্চয়ই টেস্ট করা উচিত। হ্যাঁ, মানে সিমটম থেকে আমরা হয়তো অসুখটা ডায়াগনোসিস করে ফেললাম, কিন্তু ওই যে বললাম আমি টিপিক্যাল দুটো এজ গ্রুপ বলেছি, একটা 10 থেকে 20 আর একটা 30 থেকে 40। এর বাইরে যদি আসে তাহলে কিন্তু একটা মাথা স্ক্যান করে নেওয়াটাই যুক্তিযুক্ত হবে, কারণ সেখানে আর কোনো মাথায় কোনো সমস্যা আছে কিনা যার জন্য এরকম সিমটম আছে এটা আমরা জানতে পারি। এবং এই এজ গ্রুপের মধ্যে যদি আর কোনো সমস্যা থাকে, মনে করুন কারোর খিঁচুনি, মৃগী রোগ আছে, তো সেই রকম কিছু হলে সেক্ষেত্রেও আমরা স্ক্যান করে নিতে পারি। এটা হলো মাথা স্ক্যানের গল্প। এছাড়া কিছু বেসিক ব্লাড ইনভেস্টিগেশন আমরা করি, তার কারণ একটাই, এই যে ওষুধ চালাবো সেই ওষুধের মনিটরিং দরকার, তার কোনো সাইড এফেক্ট আমার শরীরে পড়ছে কিনা, তার জন্য আমার সুগার বাড়ছে কিনা, কোলেস্টেরল বাড়ছে কিনা, ওয়েট গেইন হচ্ছে কিনা। তো বেসিক আমরা যেমন ওজন, ব্লাড প্রেশার, এগুলো তো মাপি। রক্ত পরীক্ষার মধ্যেও হিমোগ্লোবিন, সিবিসি, সুগার, লিপিড প্রোফাইল, লিভার ফাংশন,
থাইরয়েড অনেক সময় এগুলো আমরা করে রাখি এবং এগুলো হয়তো 3 মাস 6 মাসে আমরা যেরকম যেরকম মনে করবো এই করি। তো আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে ওষুধগুলো খুব সিরিয়াস, মানে ভয়ের ওষুধ, মানে ওষুধ কি খেতেই হবে, আর খেতে কতদিন খাবো? আচ্ছা, না মানে ওষুধগুলো সিরিয়াস সেই অর্থে নয়, কিন্তু হ্যাঁ ওষুধ খাওয়াটা যদি ডাক্তার মনে করেন তাহলে হ্যাঁ খাওয়াটা নিশ্চয়ই জরুরি। ওষুধগুলো সিরিয়াস নয়, কিন্তু যাতে আমাদের যে নানা রকম ভুল ভ্রান্তিগুলো আছে জীবনে, যে এই ওষুধ খেলেই সারা জীবন খেতে হবে বা হয়তো ওষুধ থেকে আরো কোনো এফেক্ট হয়ে যাবে, সেইগুলো যাতে না হয় সেই জন্যই আমরা রেগুলার মনিটরিংয়ে রাখি। আর কতদিন ওষুধ খেতে হবে মোটামুটি আমরা বলি যদি একটা এপিসোড হয়, মানে এগুলো এপিসোডের উপর ভাগ করে, প্রথমবার যদি হয় আমরা বলি 2 বছর ঠিক আছে, আবার যদি এপিসোড আছে 5 বছর, আর যদি তার থেকেও বেশি বা যদি প্রচুর রিস্ক ফ্যাক্টর থাকে তখন হয়তো অনেক লম্বা বা এক্ষেত্রে লাইফ লং ওষুধ চলতে পারে। কিন্তু এই ওষুধে ভয়ের কিছু নেই, যেরকম আপনার সুগার প্রেশার থাইরয়েডের ওষুধ চলে এটাও হয়তো খুব মিনিমাল ডোজে মেনটেন করা যাবে এবং সাইড এফেক্ট যাতে না হয় সেজন্যই আমরা রক্ত পরীক্ষা করি। তো আপনার এক্সপিরিয়েন্স কি বলে, মানে এই রোগ যে আপনি বললেন খুব সিরিয়াস মেন্টাল ইলনেস, এবং মানে খুব অনেক সময় এসে মারপিটও করে, রেগে যায়, তাহলে এই মানুষটা কি আবার সমাজে ফিরতে পারে? মানে এ কি আর সমাজে কাজের উপযোগী থাকতে পারে কখনো? একদমই পারে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আজকের দিনে যা যা ওষুধ আছে খুব ভালো রেসপন্ড করছে পেশেন্ট। এবং আমাদের সমাজে মানে অনেক বড় বড় পোস্টে অনেক সিরিয়াস কাজকর্ম, ইভেন হয়তো এইচওডিও কোনো কোনো জায়গায় এই অসুখ আছে কিন্তু ওষুধ খেয়ে সম্পূর্ণ ভালো থাকেন এনারা। আর যেটা ভয়ঙ্কর ব্যাপার বললেন ওগুলো দেখুন খুব রেয়ার কেস, হয়তো 5 to 10% রেজিস্ট্যান্ট কেসেস আসতে পারে। তো সেইগুলোর জন্যও আমরা বলি মানে অ্যালং উইথ ওষুধ, ফ্যামিলি থেরাপি, সাইকোথেরাপি বা রিহ্যাবিলিটেশন যেগুলো বললাম এগুলো যদি আমরা মেনটেন করতে পারি, এবং হ্যাঁ সমাজে তো নিশ্চয়ই এনারা ফিরবেন, তবে কে কতটা এটা অফকোর্স ডিপেন্ড করবে। বেশিরভাগ ক্ষেত্রে এরা অলমোস্ট নর্মাল লাইফ লিড করে। থ্যাংক ইউ ডক্টর গার্গী। তাহলে আজকে আমরা অসুখটা সম্বন্ধে জানলাম যে আমাদের একটা ধারণা থাকে যে এই পাগল, ও খারাপ, বাজে, এরকম কিছু নয়, এটা একটা মেডিকেল অসুখ, সাইকোসিস বা ব্রেনের একটা প্রবলেম থেকে হচ্ছে তাদের, এবং এটা চিকিৎসা আছে। স্কিজোফ্রেনিয়া হলেই তার থেকে ভয়ে দূরে চলে যাওয়ার দরকার নেই। তারা মাঝে মাঝে রেগে যায় এবং সাধারণ মানুষ রেগে যায়, আলাদা কিছু নয়। আর আমি একটা কথা বলতে চাইবো, যেমন প্রফেসর জন ন্যাশ, ওনার নাম এখানে আমি এই কারণে উল্লেখ করলাম, ওনার কলেজ জীবনে স্কিজোফ্রেনিয়া হয়েছিল এবং উনি সারা জীবন ওষুধ খেয়েছেন, কিন্তু উনি প্রায় শেষের দিকে মানে 70-80 বছর বয়সে ইকোনমিক্সে নোবেল প্রাইজও পেয়েছেন। তাহলে স্কিজোফ্রেনিয়া হলেই যে সব শেষ তা নয়, সেখান থেকে লড়াই করে ফিরে নোবেল প্রাইজও পাওয়া যায়। সো তবে অসুখটাতে মাঝে সাঝে কমা বাড়া হতে পারে ডিপেন্ডিং অন কতটা স্ট্রেস জীবনে, কিন্তু মানে ট্রিটমেন্ট দরকার রেগুলার, যেমন সুগার প্রেসারের ট্রিটমেন্ট করতে হয় রেগুলার ডাক্তারের এতে থাকতে হবে, ওটাও ট্রিটমেন্ট করা দরকার। ঠিক আছে, অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।